রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকরা। এছাড়াও বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক জনাব শাহাবুল হক। জনাব জয়নুল আবদিন ফারুক এবং জনাব শাহাবুল হক, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আমি জনাব জয়নুল আবদিন ফারুক আপনার কাছে যেতে চাই। দেশে যে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, এই এক বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আজকে এক বছর পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরে আমাদেরকে সংযুক্ত করার জন্য আপনাকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, বিশ্লেষণ তো অবশ্যই করবেন, আলোচনা সমালোচনা সবই হবে, কিন্তু আমার দৃষ্টিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রাপ্তি, হাসিনা বিরোধী আন্দোলনের যে সফলতা, ছাত্র জনতা এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের আন্দোলনের যে সফলতা, সবচেয়ে বড় প্রাপ্তি হলো ফ্যাসিবাদ এখন এই দেশে নাই। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংকল্প যে হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিছুটা দোষ ত্রুটি থাকতে পারে, আইন শৃঙ্খলার কিছু অবনতি হতে পারে। একটু আগে আপনার সংবাদ বিশ্লেষক যেটা বলেছেন যে ফ্যাসিবাদ 16 বছর প্রত্যেকটা ঘরে, মানে প্রত্যেকটা সরকারের কর্মচারী কর্মকর্তা 16 বছরে ছাত্রলীগ যুবলীগ দ্বারা পূর্ণ করেছে এবং তারা এখনো বহাল তবিয়তে আছে। সে কারণে আমি মনে করি যে ডেভিড হান্ট, যেটা শতান ধর উপদেষ্টা মহোদয় বলেছেন, কতজন ধরেছেন, কিন্তু আসল যারা ধরবেন তারাই তো পদে পদে বসে আছেন। যারা 14-র ইলেকশন করেছেন, যারা 18-র ইলেকশন করেছেন, যারা 24-এর ইলেকশন করেছেন, যারা আয়নাঘর তৈরি করেছেন, যারা নির্যাতন করেছেন, যারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাঁটু জলে থেকে রাত যাপন করতে বাধ্য করেছেন, মাথায় মামলা দিয়েছেন, তাদেরকে এখনো কিন্তু এই এক বছরে তারা অপসারণ করতে পারে নাই। তার প্রমাণ আপনি দেখেন, সেনাবাহিনী থেকে একজন মেজর, তার স্ত্রী কিভাবে এই সরকারকে মানে এই সরকারকে ব্যাহত করার জন্য, সরকারের কার্যক্রমকে অসন্তুষ্ট তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য যে অবস্থা, তারই প্রমাণ আপনি দেখেন। সেখানে আমি মনে করি যে প্রশাসনের আন্তরিকতার অভাব নাই। আমরা বিশ্বাস করি সকলেই গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ, তারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার পুরাটা সফল হয়েছেন আমি এটা বলবো না। কিন্তু এই সফলতা নির্ভর করবে আগামী যে নির্বাচনটা হবে, যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন যে নির্বাচন ঘোষণা করবেন শিডিউল, সে নির্বাচনের পরেই কোন দল, কোন সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবেন, তার উপরে নির্ভর করবে দেশের ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আমরা অর্জন করেছি, যে গণতন্ত্রের জন্য শপথ নিয়েছি, সেই সরকারের উপরে সম্পূর্ণ নির্ভর করবে বলে আমি মনে করি। জি, জনাব জয়নুল আবদিন ফারুক, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে জনাব শাহাবুল হক আছেন। আমি এবার একটু তার কাছে যেতে চাই। জনাব শাহাবুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে সরকার এক বছর তো পার করলো, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, সাফল্য নাকি ব্যর্থতা, কোন দিকে তাদের পাল্লা ভারী মনে করছেন? অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে সংযুক্ত করার জন্য। দেখেন, এটা আসলে বিভিন্নভাবে বিশ্লেষণ করার সুযোগ আছে। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন একটা স্বৈরাচার মুক্ত সমাজে বসবাস করছি এবং একটা কথা বলার মতো পরিবেশ, মানুষ এখন কথা বলতে পারছে, সেটার ভিতরে বসবাস করছি। আগে তো মানুষ কথা বলতে পারতো না, রাস্তায় নামতে পারতো না, গুম খুনের বিরুদ্ধে কথা বলতে পারতো না, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতো না, লিখতে পারতো না, চিন্তা করতে পারতো না। আমাদের সামনে জয়নাল আবেদিন ফারুক ভাই আছে, তার চেয়ে বড় এক্সাম্পল আমি মনে করি এই মুহূর্তে আর নাই। তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আহত করা হয়েছে, জামা কাপড় খুলে, হ্যাঁ, একটা রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দকে এভাবে, বহু এক্সাম্পল আছে। তা যেভাবে পিটিয়েছে, সরকার কথা বলতে দেয় নাই, হ্যাঁ, হেনস্থা, লাঞ্ছিত। সরকার নিজেই তো একটা, মানে কি বলা চলে, স্বৈরাচারের চরম স্বৈরাচার। আমরা বলি যে
হিটলার মুসলিনকেও শেখ হাসিনা ছাড়িয়ে গিয়েছে। এবং কিভাবে ছাড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা আধিপত্যবাদী সরকার, আমাদের প্রতিবেশী একটা সরকার, তাদের প্ররোচনায় তারা এই কাজগুলো করেছে। তাই এখন আমরা দেখতে পাচ্ছি যে না, এখন আমরা কথা বলতে পারছি। এখন সকলেই আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও আমরা সমালোচনা করতে পারছি। তা আমাদের তো আগে সেই সাহসটাও ছিল না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তির জায়গায়। এবং এখন আমাদের বুঝতে হবে যেটা হচ্ছে যে আমরা একটা ট্রানজিশনাল মোমেন্ট, 17 বছর একটা সরকার ছিল এবং কোন শৃঙ্খলা বা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিরোধী দলের কোনো স্পেস ছিল না। সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। তো এই সময়টা আমাদেরকে অবশ্যই দিতে হবে, যে আমাদের বুঝতে হবে যে আমরা একটা ট্রানজিশনাল মোমেন্ট পার করছি। এই সময় সরকারের অনেক সফলতা আছে, যেমন আমরা কথা বলতে পারছি বা চিন্তা করতে পারছি, এটা একটা সরকার যে অর্থনৈতিক কিছু সফলতা, এখন তো রিজার্ভ বাড়ছে আমরা দেখছি। এবং এই যে পাচার, টাকা পাচার, এটা তো বন্ধ হচ্ছে বা হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে সরকার যে বিভিন্ন যে রাজনৈতিক সংস্কার উদ্যোগ নিচ্ছে, দেখছি আমরা যে 12টা সংস্কার কমিশন করেছে, তারপরে 3টা টাস্ক ফোর্স কাজ হচ্ছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, পলিটিক্যাল নেতৃবৃন্দ একসাথে বসছে, কথা বলছে। এই যে একটা স্পেস বা এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা তো আগে ছিল না। আমি বলবো যে এগুলো হচ্ছে যে সফলতার বিষয়। তারপর আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আগের চেয়ে অনেক বেশি মাত্রায় আমরা দেখবো যে ওয়েস্টার্ন কান্ট্রিজ বা অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করছে, আগে যেটা মোটেই ছিল না। কারণ বাংলাদেশকে চিন্তা হয় গুম খুনের দেশ হিসাবে, একটা সন্ত্রাসবাদী দেশ হিসেবে, কালো টাকা পাচার হচ্ছে সেই দেশ হিসেবে চিন্ত। বাট এখন সেটা হচ্ছে না। দেখা গেছে যে শেখ হাসিনা আমেরিকাতে যে বসে আছে, কার সাথে কথা বলবে, কার সাথে মিটিং করবে দিনের পর দিন। বাট এখন সেটা হচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের আসার জায়গা। এখন এট দ্য সেম টাইম আমাদের কিছু অপ্রাপ্তির জায়গা আছে। সেগুলো কোনটা? যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম ভাবে আমরা বলবো যে কাজ করতে পারছে না, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাতেও একজন সাংবাদিককে আমরা দেখি যে কুপিয়ে হত্যা করা হলো, বিশেষ করে গাজীপুরেতে। এই বিষয়গুলো আছে। তারপরে তাই বলবো যে গত এক সপ্তাহের কথা যদি বলেন, গত এক সপ্তাহের যে ডেভেলপমেন্ট গুলো, সেগুলো হচ্ছে যে আপনার যে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, এটা আমরা বলবো যে অনেক বড় একটা বিষয়। রাজনৈতিক দলগুলোর মাঝে, বিশেষ করে অনেকগুলো রাজনৈতিক দলগুলোর মাঝে এ ধরনের একটা অস্থিরতা ছিল বা অস্পষ্টতা ছিল যে কবে নির্বাচনের তারিখ বা ডেট ঘোষণা হয়। বা আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা তারিখ ঘোষণা করছেন। এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে একটা স্বস্তিদায়ক সংবাদ। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ ইলেকশন করতে পারে, যেখানে সকলেই আসবে, সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যাপারে সহযোগিতা করা উচিত। জি। এবং সেটা যদি হয়, যে সরকার যদি সুন্দর, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করতে পারে, সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সাকসেস। যদি অন্য অন্য আরো কিছু সমস্যা সরকার আছে, বাট সেটা ওইভাবে আসবে না যদি একটা নিরপেক্ষ অবশ্যই আমরাও আশা করছি একটি সুষ্ঠু বৈধ নির্বাচন হোক। আমি আবারও একটু জয়নুল আবদিন ফারুক আপনার কাছে একটু আসতে চাই। সরকারের কাছে তো বিভিন্ন রাজনৈতিক দলেরই প্রত্যাশা ছিল, আপনাদেরও আছে নিশ্চয়ই। বিএনপির যেসব প্রত্যাশা ছিল সেগুলো কি পূরণ হয়েছে? এখানে প্রত্যাশা পূরণের বিষয় না। তারেক রহমানকে হাসিনা, ফ্যাসিবাদ, আওয়ামী সরকার সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। 16টি বছর উনি দেশের বাইরে থেকে সংগঠনকে শক্তিশালী করেছে, দেশের মানুষের জন্য কথা বলেছে। এবং ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর উনি কতগুলো কথা বলেছে, সেই কথাগুলো আমি এক সেকেন্ডের মধ্যে উল্লেখ করতে চাই। দেখুন, উনি বলেছে যে অতিথিকে ভোট দিতে পারে না, এখন আমার ভোট আমি দিব এবং দিনের ভোট দিনে দিব, এবং আগে সবচেয়ে ভোটাধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে উনি বারবার একই কথা বলেছেন যে জনগণের ভোটে নির্বাচিত যারাই হবেন তারাই সরকার গঠন করবেন। উনি একটা কথা বলেছেন, আমরা যারা অতীতে 16 বছর রাস্তায় আন্দোলনের সংগ্রামে দেশের মানুষের কথা বলেছি, দ্রব্যমূল্য ঊর্ধ্বের কথা বলেছি, আইন শৃঙ্খলার অবনতির কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি, আপনাদের মিডিয়ার কথা বলেছি, সেই কথাগুলো উনি পুনরুল্লেখ করে বলেছেন যে এই সরকারি ক্ষমতা আসুক, এটা আন্দোলনের সরকারে আসবে, ফ্যাসিস্ট হাসিনা আর আসবে না। সেখানে আমি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সাথে একমত পোষণ করে এটুকু বলতে চাই যে আমাদের প্রত্যাশা কি পূরণ হলো? আমাদের বিএনপির প্রত্যাশা না, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে ওইটুকুই বিএনপির লক্ষ্য। দেখেন, আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেবের অনেকগুলো কথা বলেন, এরই মধ্যে উনি গতকালকে একটি কথা বলেছেন, যেটা দেখুন আপনারা মিডিয়া, আগে আমাদের কথাগুলো
আপনারা লিখতে পারতেন না ডিজিডিএ বা এনএসআর ক্লিয়ারেন্স ছাড়া। এখন মুক্ত আকাশে আমাদের কথাগুলো আপনারা বলতে পারেন, এই সরকারের সমালোচনা করতে পারেন। শ্রদ্ধা শিক্ষক যেটা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মিডিয়া এবং জনগণের যে শক্তি, যৌথ শক্তি আগামী নির্বাচনকে সফল করতে পারবে। এবং আইন শৃঙ্খলা যতটুকু অবনতি হোক না, আমার দৃঢ় বিশ্বাস সাংবিধানিক প্রতিষ্ঠান থাকেন দুদকের চেয়ারম্যান, আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা জানাই। উনি যেভাবে শক্ত হাতে দুদককে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এখন কিন্তু স্বাধীনভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন জুডিশিয়ারি। এইসব কথাগুলো বলা এই কারণে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনার মাধ্যমে জনগণকে বলতে চাই, বিএনপির প্রত্যাশা না, প্রত্যাশা হলো জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি যে অঙ্গীকারবদ্ধ, সে অঙ্গীকার পালনে বিএনপির প্রাপ্তির চেয়ে জনগণের প্রাপ্তির দিকে আমাদের নেতা তারেক রহমানের লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি জনগণের প্রত্যাশা পূরণ হবে। আমি একটু শাহাবুল হকের কাছে আবারও একটু যেতে চাই। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে খুব বেশি তো সময় বাকি নেই। এই সময় এখন কোন বিষয়গুলোতে সরকারের বেশি নজর দেওয়া উচিত এবং কোন কোন চ্যালেঞ্জগুলো রয়েছে? ধন্যবাদ। দেখেন, আমার মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টার মহোদয়ের কথায় জেনেছি যে উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় যারা এসপি, ডিআইজি বা অন্যান্য প্রশাসনিক যে পদগুলো আছে সেগুলো লটারির মাধ্যমে দেওয়া হবে। তো এই বিষয়গুলো আমি মনে করি ইম্পর্টেন্ট, এবং তারা যে আশাবাদী এবং তারা যে বিষয়গুলো সিরিয়াস, সে বিষয়গুলো দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান। এখানে একটা জিনিস হলো স্যার, যে উনি যে লটারি দিবে, সে লটারি দিকে প্রেতাত্মারা থাকবে যারা 18, 24 এবং 14 নির্বাচন করেছে। যদি তারা অন্তর্ভুক্ত থাকে, তারা তো লটারিতে গাজীপুর চলে যাবে, ঢাকা মেট্রোতে চলে আসবে, তখন কি হবে? তখন তো এই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা পরিকল্পনায় মেজরেশন মতো করবে। সেটা অবশ্যই, যাতে গত 3টা ইলেকশনে যারা ছিল তাদের সবাইকে উইথড্র করতে হবে এবং তাদের কাউকেই নির্বাচনের কোনো দায়িত্বে দেওয়া যাবে না। বিশেষ করে নির্বাচন কমিশনে যারা আছে, পুলিশে যারা আছে, বিজেপিতে যারা আছে বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছে, তাদের সকলকে প্রত্যাহার করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে নিরপেক্ষ লোক দেখে, যারা মোটামুটি অভিজ্ঞতা আছে, স্কিল, এ ধরনের লোকদেরকে সেই জায়গাগুলোতে বসাতে হবে। এই বিষয়গুলো আমি ইম্পর্টেন্ট। তারপর যেটা হচ্ছে যে যখন ভোটের শিডিউল ঘোষণা হবে, তারপরে এবং তার আগে আমার মনে হয় যে বারবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আবার বসা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে সংসদের আসনগুলো নিয়ে কিছুটা পুনর্বিন্যাস হচ্ছে। এখানে অনেকের কিন্তু আনহ্যাপিনেস কাজ করছে, সে বিষয়গুলো দেখা উচিত যে কি কারণে এগুলো হলো বা বিষয়গুলো। তারপরে ভোটার তালিকার একটা বিষয় আছে, সেটা ইম্পর্টেন্ট। তারপর আমি বলবো যে সেটা হচ্ছে যে যাতে ইলেকশনে যাতে কালো টাকা, পেশি শক্তি, এগুলো যাতে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে না পারে, সে বিষয়গুলোকে সরকারকে অনেক শক্তিশালী ভূমিকা নিতে হবে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে গত 3টি সরকার বা 3টি ভোট হয়েছে, সেখানে আমরা কোনোদিন ভোট দিতে পারিনি, সাধারণ জনগণ ভোট দিতে পারিনি। সেই ভোটের পরিবেশটা তৈরি করতে হবে। এবং অনেকে বলছে যে এবার ইলেকশন হবে আওয়ামী লীগের টাকায়, সেটা যাতে না হয়। আওয়ামী লীগ যাতে ঢুকতে না পারে, কেন তাদের টাকা ইলেকশন হবে? এখন তো মানুষ কথা বলতে পারছে, সাধারণ মানুষ এখন রাজপথে আসতে পারছে, তাই না? এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমি বলবো যে সেটা হচ্ছে যে আমি যেটা আগে বলেছি যে সরকারের উচিত বারবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা এবং তাদের সহযোগিতা কামনা করা, অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল পার্টিগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা। যে ইলেকশনে আসুক, সেটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মানুষ ভোট দিতে পারছে না। অবশ্যই আমরাও আশা করছি যে একটি বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হোক। জনাব জয়নুল আবদিন ফারুক এবং জনাব শাহাবুল হক, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।